আমার মূলত উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে কয়েকটি বিষয় ক্লিয়ার করা। নাম্বার 1, আমি যে ভিডিওটি দিয়েছি সেটা আমি আমার গল্প বলেছি। আপনাদের গল্পটি কিন্তু আপনাদের মতো হবে, আমার মতো হুবহু নাও হতে পারে। সেজন্য আমি সাজেস্ট করেছি যে আমি যেসব ডক্টরের ভিডিও দেখে দেখে বিষয়গুলো বুঝে আমার প্র্যাকটিসটা করে সাকসেস হয়েছি, আপনারাও সেই ডক্টরদের ভিডিওগুলো দেখে আপনাদের মতো করে আপনাদের প্র্যাকটিসটা করবেন এবং আপনার বডির সাথে অ্যাডজাস্টেবল প্র্যাকটিসটা করতে হবে, করে আস্তে আস্তে হয়তো বা আপনিও ওষুধ ছেড়ে দিতে পারবেন। একই সাথে আমার আরো কিছু বিষয় ভিডিওতে আমি মিস করেছি, সেই বিষয়গুলো এখানে বলতে চাই। আমি আরেকজনকে অনবোর্ডে নিতে চাই। মামুন, পরিচয় দিয়ে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মামুন, কম্পিউটার ডিপার্টমেন্টে অফিসার হিসেবে চাকরি করছি, স্যারের সাথেই আছি। আর প্রশ্নটা হলো স্যার, এই যে ডায়াবেটিক্স যদি নিয়ন্ত্রণ হয়, আপনি যেভাবে যে সিস্টেমে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে কি যে ফলের যে মিষ্টিগুলো আছে, এই ফলের মিষ্টিগুলো কি খাইলে কি কোনো ক্ষতি হবে কিনা? আমি তো আমার ভিডিওতে বলছি যে যখন বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় খাবারগুলো এবং ঔষধ ছেড়ে দেওয়া যায়, তখন মাঝে মাঝে টুকটাক মিষ্টিও খাওয়া যায়। এমনকি আমি তো রেগুলার ফল খাই, তো ফলের মিষ্টি তো আমার শরীরে ঢুকে এবং এটা শরীর ফাইট দিতে পারে। এটা আমার ক্ষেত্রে আমি প্রমাণ পেয়েছি। এখন আরেকজনের ক্ষেত্রে আরেক রকম হবে, এই জন্য সবাইকে তার নিজের মতো করে আসলে প্র্যাকটিস করে করে নিজের বডির সাথে এই বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে আর নিজে বুঝতে হবে বিষয়টি যে কিভাবে সে নিয়ন্ত্রণ করবে। সেই জন্য আমি বারবার বলি যে ওই ডক্টরদের ভিডিওগুলো ভালো করে দেখে বুঝে নেওয়ার জন্য। বেলায়েত হোসেন, পরিচয় দিয়ে প্রশ্ন করলে ভালো হবে বা কিছু বলতে চাইলে। আসসালামু আলাইকুম স্যার, আমি বেলায়েত হোসেন। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমারও একটা প্রশ্ন ছিল, কিন্তু স্যার আমি হ্যাঁ, দীর্ঘ সময় ধরে হচ্ছে লাইভের সাথে যুক্ত হতে পারতেছিলাম না আমার ইন্টারনেটের সমস্যার কারণে। তো আমি জানি না এটার উত্তরটা দিয়ে ফেলছেন কিনা। সেটা হচ্ছে স্যার, আপনার যে ভিডিও দেখলাম এটার মধ্যে হচ্ছে স্যার খাদ্য অভ্যাস পরিবর্তনের ব্যাপারে আপনি বলেছেন এই ভিডিওর মধ্যে। বাট এই খাদ্য অভ্যাস যদি পরিবর্তন করে, এটা কি শুধু ডায়াবেটিক্স এর রোগীরাই উপকৃত হবে, নাকি সাধারণ যে পার্সন আছে ডায়াবেটিক্স যাদের নাই তারাও এই খাদ্য অভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে উপকৃত হবে? আমি তো আসলে আমি ডায়াবেটিক্স রোগী, সেই জন্য আমি প্র্যাকটিস করেছি কিভাবে আমার ডায়াবেটিক্সটা ঔষধ ছাড়া নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য আমার খাদ্যাভ্যাসটা ওইভাবে প্র্যাকটিস করে সেট করেছি বডির সাথে। তো এইটা আসলে যে কোনো মানুষের, আমার যতটুকু মনে হয়েছে, আমি বারবার বলছি, ওই 3জন ডক্টর, বিশেষ করে ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মজিবুল হক এবং ডক্টর মজিবুর রহমান, এই 3জন ডক্টরের ভিডিওগুলো দেখে আমার যেটা উপলব্ধি হয়েছে যে এটা আসলে সকল মানুষের জন্যই দরকার। একটা মানুষ সুস্থ থাকতে হলে তার খাদ্যাভ্যাসটা আমি এখন যেভাবে করছি, এটা সকলেরই এই ধরনের একটা খাদ্যাভ্যাস দরকার। সারাদিন খাবার খাওয়ার দরকার নাই, শরীরকে একটা রেস্ট দেওয়া, লিভারকে একটা সময় রেস্ট দেয়া, যেটা আমরা রমজান মাসে বলি আমাদের শরীর খুব ভালো থাকে, কারণ বডি একটা রেস্ট পায়, সারাদিন খাদ্য প্রসেস করতে হয় না। তো সেই দিক থেকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা, আমি ওই ভিডিওগুলো দেখে যা মনে হয়েছে যে এটা যে কোনো মানুষ এই প্র্যাকটিসটা করতে পারে, তার ডায়াবেটিক্স থাক বা না থাক। এটা তার বডি রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দরকার। আমার কাছে তাই মনে হয় আর কি, এটা যে কেউ প্র্যাকটিস করতে পারে। জি স্যার। আর কোনো কিছু? আমার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার। হ্যাঁ স্যার, জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো দেখলে ভিডিওর মধ্যে হচ্ছে স্যার একটা তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে উনি সয়াবিন তেলকে একবারে হচ্ছে টোটালি বাদ করে দিতে বলে সবাইকে, যারা ডায়াবেটিক্স এর রোগী আছে বা অন্যান্য রোগী আছে এদেরকে। কিন্তু স্যার আপনার ভিডিওতে স্যার যে ভিডিও দুইটা দেখলাম এর মধ্যে হচ্ছে স্যার তেলের ব্যাপারে তেমন কিছু বলেন নাই আপনি। স্যার আসলে মানে এই ব্যাপারটা এটা আমি আসলে মিস করেছি, এটা সরি। আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমার ওয়াইফই প্রথম আমাকে এই ভুলটা ধরে দিয়েছে যে মূল কথাটাই তো বলিনি। এটা আমার বলা উচিত ছিল প্রথম পর্বে, যে পর্বে আমি বলেছিলাম কিভাবে আমি আমার গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিতে পেরেছি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পেরেছি। সেই পর্বে বলা উচিত ছিল আসলে কোনোভাবেই কারো পক্ষে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করা সম্ভব না যদি না সে সয়াবিন তেল বাদ দেয়। কারণ সয়াবিন তেল আসলে আমরা যে সয়াবিন তেলটা পাই এটা কোনো সয়াবিন তেল না, এটা অনেকটা
সয়াবিন তেল, বাট এর সাথে অনেক কেমিক্যাল মিক্সড প্রসেস তেল। এই প্রসেস তেলটা আসলে আমাদের স্টমাকের 12টা বাজায় গিয়ে। তো সেই জন্য গ্যাস্ট্রিক দূর করতে হলে প্রথম শর্তটাই হচ্ছে সয়াবিন তেলটাকে হারাম করতে হবে। আমি যেটা করেছি, আমি সয়াবিন তেল বাদ দিয়ে আমি ওই যে ঘানিতে বাংলা, এখন তো বাংলাদেশে আর আনাচে কানাচে আবার শুরু হয়েছে এই প্র্যাকটিসটা, যে সবাই ঘানিতে বাংলা সরিষার তেল খাওয়া শুরু করেছে। আমি ওই ধরনের সরিষার তেলই ইউজ করি। বাজারে যে সরিষার তেল বিভিন্ন কোম্পানি বাজারজাত করে সেগুলো ইউজ করি না, কারণ সেইগুলোও প্রসেস তেল। ঘানিতে ভাঙ্গা যে সরিষার তেলগুলো পাওয়া যায় আমি নিজে ভাঙ্গিয়ে নেই, সেই সরিষার তেলটি আমি আমার পরিবারে ব্যবহার করি। এবং গ্যাস্ট্রিকের প্রবলেম দূর করতে হলে প্রথম শর্তই এটা যে সয়াবিন তেলটাকে না বলতে হবে। সরিষার তেল, বাদাম তেল বা অন্য যে কোনো তেল, যে তেলগুলো ঘানিতে ভেঙ্গে তৈরি করা হয় সেইগুলোকে খাদ্যাভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। স্যার আমার আরেকটা প্রশ্ন, স্যার আপনি কি চিনি খান, বা এটা কি পরিমাণ চিনি আপনি হচ্ছে খেয়ে থাকেন? আমি চিনি অনেক আগে থেকেই খাই না, কারণ আমার ডায়াবেটিস অনেক দিন, প্রায় 12 বছর 13 বছর চিনি খাওয়ার প্র্যাকটিস আমি আগের থেকেই বাদ দিয়ে দিয়েছি। কারণ চিনি তো এখন সবাই জানে, এটা বিশ্বব্যাপী একটা স্লোগানই আছে যে 3টা হোয়াইট পয়জনকে সবাই অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে ক্যান্সার থেকে বাঁচতে হলে। তো সেই 3 হোয়াইট পয়জনের একটা হচ্ছে চিনি, আর একটা হচ্ছে সাদা ভাত, আরেকটা হচ্ছে সাদা লবণ। তো আমি চেষ্টা করি এই 3টা যত কম খাওয়া যায়। যেমন আমি ওষুধ ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য আমি সবসময় লাল চালের ভাত খাই। আমি কাঁচা সালাদ বা অন্য যে খাবারগুলোতে কাঁচা লবণ দেওয়ার প্রয়োজন হয় সেখানে কখনো আমি সাদা লবণ ব্যবহার করি না, পিঙ্ক সল্ট ব্যবহার করি। ওই 3 হোয়াইট পয়জনকে আমি অ্যাভয়েড করি। একটা হচ্ছে সাদা লবণ, আর একটা হচ্ছে সাদা চিনি, আর একটা হচ্ছে সাদা ভাত। স্যার তাহলে চিনিটা আপনি হচ্ছে চিনির পরিবর্তে কি ইউজ করেন? চিনি যদি খুব প্রয়োজন হয়, আসলে চিনি তো তারপরেও কিছু খাওয়া হয়ে যায়। যেমন আমি কোথাও গেলাম খুব আনুষ্ঠানিকভাবে বা ভদ্রতার খাতিরে হয়তোবা অর্ধেক মিষ্টি খেয়ে ফেললাম, সেখানে কিন্তু হোয়াইট পয়জন আমি খেলাম, চিনি খাওয়া হয়ে গেল। বাট এমনিতে যদি আমার চিনি খুব প্রয়োজন হয়, যেমন আমি সকালে একদিন আমার ওই ভিডিওতে বলেছি, একদিন খাই হলুদ চা, একদিন খাই কফি যেদিন খাই সেদিন কোনো মিষ্টির দরকার নেই, কিন্তু হলুদ চার সাথে যেহেতু আমি লেবু চিপে দেই, সেই টকটাকে একটু নিউট্রালাইজ করার জন্য সেখানে চা চামচে আধা চামচ পরিমাণ মধু ব্যবহার করি, যেটা শরীরের জন্য ভালো, অন্তত চিনির চেয়ে ভালো আর কি। তো যেহেতু আমার ডায়াবেটিক্স, আমি চেষ্টা করি যত কম মধু দিয়ে চাটা বানানো যায়। আর অনেক সময় খুব প্রয়োজন হলে কিছুতে চিনি দিতে হলে, এটা আমার ব্যক্তিগত একটা মত আর কি, আমরা যদি খেজুরকে অল্প পানিতে হালকা গরম করে নেই, জাল দিয়ে নেই, তাহলে খেজুরটা গলে গিয়ে কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়। সেই মিষ্টিটাকেও আমরা কোথাও ব্যবহার করতে পারি কোনো চিনির পরিবর্তে। আমার কাছে সেটা ভালো লাগে, খারাপ হয় না। একজন প্রশ্ন করেছেন আমার এই সাকসেস স্টোরির পিছনে এক্সারসাইজের কোনো ভূমিকা আছে কিনা। হ্যাঁ, এটাও সম্ভবত আমি আমার 2 পর্বে মিস করেছি এই বিষয়টি, যে এই ডায়াবেটিক্স ওষুধ ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে হলে আসলে এক্সারসাইজ একটা বড় ভূমিকা পালন করে। ডেইলি অন্তত পক্ষে আমি চেষ্টা করি সকালে আধা ঘন্টা কিছু ফ্রি এক্সারসাইজ বাসার ভিতরেই করতে, আর মাঝে মাঝে সম্ভব হলে রাত্রে হাঁটার চেষ্টা করি। রেগুলারলি পারি না, বাট সকালের এক্সারসাইজটা রেগুলার করার চেষ্টা করি, অন্তত পক্ষে 30 মিনিট। এই প্র্যাকটিসটা আমি সবসময় ধরে রাখি। শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের বড় শর্ত হচ্ছে এক্সারসাইজটা রেগুলার করতে হবে, সেটা আমি চেষ্টা করি করার জন্য। আরেকজন জানতে চাচ্ছেন আমার থেকে কি কোনো সাজেশন পাবেন কিনা, কিভাবে শুরু করবেন। না, আমি সাজেশন দিব না, আমি ডক্টর না। আমি এটা বারবার বলছি যে আমি কোনো ডক্টর না। আপনার সাজেশন আপনাকে বানাতে হবে, আপনি কিভাবে শুরু করবেন। সেজন্য ইউটিউবে ওই যে বিভিন্ন ডক্টরদের ভিডিও আছে, সে ভিডিওগুলো দেখে নিয়ে আপনি আপনার মতো করে শুরু করবেন। এটা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে বুঝতে না পারবেন বিষয়গুলো,
আরেকজনেরটা দেখে বা শুনে আপনি প্র্যাকটিস করলে হবে না, বিষয়টা আপনি আপনার জন্য এটা সেট করতে পারবেন না। তো আমরা শেষ পর্যায়ে এসেছি। আমি ডিক্লেয়ার করেছিলাম যে আমি 9টা থেকে 9:30 পর্যন্ত লাইভে থাকবো, কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় আজকের এই লাইভ সেশনের মাধ্যমে আমি আমার যে 2 পর্বের ডায়াবেটিক্সের গল্প শুনিয়েছিলাম সেখানে যে কিছু বিষয় বাদ পড়ে গিয়েছিল সেগুলো আমরা সবাই এখন আর ভুল বুঝবো না। এবং আরেকটি বিষয় যেটি আমি পরিষ্কার করতে চেয়েছি যে আমারটাকে দেখে আপনি ফলো করা শুরু করবেন না প্লিজ। আমি ডক্টর নই, আমি আমার গল্প আপনাদেরকে শুনিয়েছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে আপনারা আশ্বস্ত হন যে হ্যাঁ ডায়াবেটিক্সের ওষুধ ছেড়ে দেওয়া যায়। আর এই ছেড়ে দেওয়ার প্র্যাকটিসটা আপনি আপনার মতো শুরু করতে হবে। আপনি ভিডিওগুলো দেখে, ডক্টরদের ভিডিওগুলো দেখে বুঝে আপনার মতো আস্তে আস্তে শুরু করতে হবে এবং আপনার বডির সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সবসময় কিন্তু আমার বডির মতো আপনার বডির অ্যাডজাস্টমেন্ট হবে না, সেই জন্য আপনি আপনার মতো করেই আপনাকে অ্যাডজাস্ট করে নিয়েই এই প্র্যাকটিসটা শুরু করতে হবে। আমারটা দেখে প্র্যাকটিস শুরু করে পরে আমাকে দোষারোপ করেন না, কারণ আমি ডক্টর নই। আবারও বলছি, আমি ডক্টর নই, আমি একজন শিক্ষক। আমি ঢাকা পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি কম্পিউটারের শিক্ষক। আমার 33 বছর শিক্ষকতা পলিটেকনিকে। আমি আমার প্রবলেমটা সলভ করেছি কিভাবে সেই গল্পটা আপনাদেরকে শুনিয়েছি। আমি শেষ করতে চাই, আমি লাস্ট একজনকে অনবোর্ডে নিয়ে শেষ করে দিতে চাই। আসসালামু আলাইকুম স্যার, আমি এনএস সোহাগ। আমি আসলে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম স্যার, যে সকল স্টুডেন্ট ফ্যামিলির বাইরে থাকে, হোস্টেলে থাকে অথবা ম্যাচে থাকে, তো তারা কিভাবে তাদের খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যাপারে স্যার যদি আপনার কোনো পরামর্শ থাকে। না, আসলে প্রথমে তাকে বুঝতে হবে কোনটা খারাপ কোনটা ভালো। এটা যদি বুঝে যায়, এই ভিডিওগুলো সে আসলে ওই ডক্টরদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে হবে। বিশেষ করে জাহাঙ্গীর কবির তো জীবন দিয়ে দিচ্ছে এই বিষয়টা বোঝানোর জন্য যে ভালো খাবার খেয়ে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, তাই না? সেম কাজটি ওই অন্য 2 ডক্টরও করছেন। তো এই ভিডিওগুলো যদি আমাদের স্টুডেন্টরা ভালো করে দেখে, তাইলে সে যতই মেসে থাকুক বা হোস্টেলে থাকুক, সে খাবার দাবার তখন সে কিছু হলেও তার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবে। আমি স্টুডেন্টদেরকে প্রায় ক্লাসে এই কথাটা বলি যে রাস্তায় খুব খিদা পাইলো, আমরা চট করে 2টা সিঙ্গারা কিনে রাস্তার পাশ থেকে খাওয়া শুরু করে দেয় খিদা নিবারণের জন্য। সে যদি জানে যে এই সিঙ্গারাটা কত ডেঞ্জারাস, কত খারাপ এবং এর মধ্যে কি পরিমাণ সয়াবিন তেল আছে, এইটা গিয়ে কিন্তু তার গ্যাস্ট্রিকের 12টা বাজাবে। এটা যদি সে বুঝে ভিডিওগুলো দেখে, তখন সে ওই সিঙ্গারা না খেয়ে সে কিন্তু 10 টাকা দিয়ে বাদাম কিনে খাবে, তাতেও তার খিদা নিবারণ হবে। বাদামের মধ্যে তো আর সয়াবিন তেল নাই বা ওই ভাজা পোড়ার বিষয় নেই। তো এই জ্ঞানটা তার থাকলে সে হোস্টেলে থাকুক আর মেসে থাকুক, সে কিন্তু নিজেকে অনেকটুকু নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি অনুরোধ করব স্টুডেন্টদেরকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমার লাইফস্টাইলটা কেমন হবে সেটা অন্ততপক্ষে আমার ভিডিওতে ওই 3 জন ডক্টরের ডিটেলস দেওয়া আছে, তাদের ভিডিওগুলো দেখে নিজেদেরকে সমৃদ্ধ করা এই বিষয়গুলোতে এবং সেইভাবে চেষ্টা করা চলার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আমার এই ভিডিওটি, আজকের এই সেশনটি দেখেছেন, যারা আমার সাথে সংযুক্ত হয়ে আজকের সেশনটিকে সমৃদ্ধ করেছেন। এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে আমার ফেসবুক পেজে নক করলে আমি আনসার করব। একজন প্রশ্ন করেছেন, স্যার গ্যাস্ট্রিক নিয়ে অনেক সমস্যায় আছি, এর থেকে রক্ষা পাওয়ার জন্য কি উপায়গুলো ফলো করতে পারি? এর ভালো উপায় হচ্ছে আমার যে 2টা ভিডিও নিয়ে আজকে কথা বলছি, ঔষধ মুক্ত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের 2টা পর্ব আমি দিয়েছিলাম। প্রথম পর্বটা দেখলেই আইডিয়াটা পাওয়া যাবে। তার সাথে আমার এডিশনাল সাজেশন যেটা, সয়াবিন তেল বাদ দিতে হবে, সয়াবিন তেলের খাবার বাদ দিতে হবে যতদূর সম্ভব, তা নাইলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তো ঠিক আছে, আমি এখানে শেষ করতে চাই। তার আগে আরেকটি কমেন্টস এখানে দেখতে পাচ্ছি, স্যার আপনার সালাদ বানানোর প্রসেসটা জানাবেন প্লিজ, এবং এর উপকারিতা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে ওই সালাদের মধ্যে আমি আমার ভিডিওতে যে সালাদটি দেখেছি, মাঝে মাঝে রাত্রে চিয়া সিড বা ইসুফগুলের ভুসি তুকমা না খেয়েও মাঝে মাঝে ওই প্রোটিন সালাডটি খাই।
ওটার মধ্যে প্রোটিনের পার্ট বেশি, ওইখানে কার্বোহাইড্রেট খুবই কম। বড় সুবিধা হচ্ছে কার্বোহাইড্রেট খুব কম, কারণ যেহেতু আমি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে চাই ওষুধ ছাড়া, আমার সবগুলো খাদ্যের মধ্যে চিন্তা থাকে কোনটাতে কার্বোহাইড্রেট কম, সেইভাবে সালাদগুলো তৈরি করি আমি। তো সেই দিক থেকে ওই সালাদে কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি, এই জন্য এই সালাদটিকে মাঝে মাঝে আমি ব্যবহার করি। এবং এটা আরো কিছু রিকোয়েস্ট আমি আগে পেয়েছি এই সালাদ নিয়ে, আমি চেষ্টা করব পরবর্তীতে আমার চ্যানেলে এই সালাদটির উপর আর একটু ডিটেলস একটা ভিডিও দিতে, আলাদা করে একটা রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব এই সালাদের। ঠিক আছে, আমি আমার মনে হয় এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন, যারা পরবর্তীতে দেখবেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ সেশন এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।